নমস্কার, 5:05 লিঙ্গে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের রয়েছে? সংখ্যাটা অনেক, প্রায় 1 কোটির কাছাকাছি। এই মানুষগুলো কারা? এদের তো একটা তালিকা দরকার। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এদের একটা তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ডেডলাইন দেওয়া হয়েছিল আজকের মধ্যেই সেই তালিকা প্রকাশ করতে হবে। বিকেল 5টা বেজে গিয়েছে, কোথায় সেই তালিকা? নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা দফায় দফায় বৈঠক করেছেন, কিন্তু তালিকা এখনো প্রকাশ হয়নি। সিইও বৈঠক করেছেন, কিন্তু তালিকা কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশ কি ছিল? পঞ্চায়েত অফিসে, ব্লকে, ওয়ার্ডের অফিসে তালিকা প্রকাশ করতে হবে আজকের মধ্যেই, অর্থাৎ 24শে জানুয়ারি 2026-এর মধ্যে বিকেল 5টা। কোথায় তালিকা? অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, অথচ তালিকা নিয়ে এখনো যথেষ্ট সংশয় রয়েছে। আজকে তালিকা আদৌ প্রকাশ করা যাবে কিনা, কারণ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি যে নথিগুলোতে রয়েছে, সেই তথ্যগত অসঙ্গতি থাকা যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত ভোটার, তাদের তালিকা, এবং সেটা প্রায় 1 কোটির কাছাকাছি। নির্বাচন কমিশন তাদের কাছে তারা বলছেন তাদের কাছে তালিকা প্রস্তুত রয়েছে। তালিকা যদি প্রস্তুতি থাকে তাহলে কেন তালিকা প্রকাশ করা হচ্ছে না? আজকে দফায় দফায় দুপুর থেকে প্রথমে বৈঠক শুরু হয়েছিল আইনজীবীদের সঙ্গে, পরে নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক। সন্ধ্যে 7:30টার সময় সেখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিইও তথা জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স, এবং তাতেও এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না যে তালিকা আজকে প্রকাশ হবে কিনা। আগামীকাল থেকে রাজ্যের সমস্ত পঞ্চায়েত অফিসগুলোতে এবং ব্লক অফিসগুলোতে, শহরাঞ্চলে ওয়ার্ড অফিসগুলোতে সেখানে জনসমক্ষে এই তালিকা টানানোর কথা, কিন্তু তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হবে কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এবং সবাই প্রস্তুত, নির্বাচন কমিশন বলছে প্রস্তুত, আটকাচ্ছে কোথায়? এখনো পর্যন্ত তালিকা কি সত্যিই প্রস্তুত? নির্বাচন কমিশনের কাছে তালিকা রয়েছে, কিন্তু এই তালিকা সঠিকভাবে আদৌ এই তালিকাটাকে যদি জানানো হয়, সেখানে প্রশ্ন উঠছে যে অতীতে যেরকম ভাবে গন্ডগোল হয়েছিল নির্বাচন কমিশনের আবার কি কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে? ফলে নির্বাচন কমিশন চাইছে একদম সমস্ত দিক খতিয়ে দেখে তবেই তারা এই তালিকা চালানোর, এবং সেখানে কিছু নিঃসন্দেহে কোনো সমস্যা রয়েছে। বিকেল 5টা বেজে গেল, দফায় দফায় বৈঠক হচ্ছে, এখনো পর্যন্ত তালিকাটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, এবং আজকে আদৌ এই তালিকা প্রকাশ হবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে যে আদৌ তালিকা প্রকাশ করতে পারবে কিনা। তালিকা প্রকাশ হবে কি সংশয় প্রকাশ করছেন অনেকেই। আজকেই তো তালিকা প্রকাশ করার কথা ছিল, যে তালিকা ঝুলবে পঞ্চায়েত অফিসে, ব্লকে, ওয়ার্ডে, সেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তালিকা কোথায়? বিকেল 5টা বেজে গিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা প্রকাশ করেনি। এদিকে কমিশন বলছে তাদের কাছে তালিকা প্রস্তুত, তাহলে বাধা কোথায়? স্বাভাবিকভাবে এবার তৃণমূল সুর চড়াবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার আজ সাংগঠনিক সভা ছিল, ভার্চুয়ালি ছিল এই সাংগঠনিক সভা। সেখান থেকে কমিশনকে তালিকা তো কেন এখনো তালিকা প্রকাশ হয়নি? লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কোথায়? সুপ্রিম কোর্টের ডেডলাইন, তারপরেও তালিকা প্রকাশ নিয়ে সংশয়। কমিশনের ভূমিকার কড়া সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং পাশাপাশি এই যে কর্মী সভা ছিল, ভার্চুয়াল সাংগঠনিক সভা ছিল, সেখানে হিয়ারিং হয়রানি নিয়েও সরব হন অভিষেক। কর্মীদের বার্তা দেন, যেখানে যেখানে এরকম হিয়ারিংয়ের হয়রানির খবর আসবে সেই সব জায়গায় যেতে হবে, কথা বলতে হবে মানুষের সঙ্গে, এবং হিয়ারিং হয়রানি যতটা রোখা যায় সেই চেষ্টা করতে হবে। হিয়ারিং হয়রানি হচ্ছে, কেন হচ্ছে? অভিযোগ করছেন অভিষেক, কমিশনের গাফিলতিতেই মৃত্যু।
এত মৃত্যু, 126 জনের মৃত্যু। সেক্ষেত্রে তৃণমূল কর্মসূচি নিচ্ছে আগামীকাল, ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল। আগামীকাল জাতীয় ভোটার দিবস, জাতীয় ভোটার দিবসে ব্লকে ব্লকে মিছিল তৃণমূলের। কারা করবেন এই মিছিল? না, জেলা সভাপতিদের দায়িত্ব নিতে বলা হচ্ছে। এই মিছিল তারাই করাবেন, দায়িত্ব নিয়ে এই মিছিল করাবেন। যেখানে সুর চড়ানো হবে, যেখানে সমালোচনা করা হবে কমিশনের ভূমিকা নিয়ে, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হবে, হিয়ারিং হয়রানি রোখার কথা বলা হবে। পাশাপাশি এই যেমন কর্মীদের বার্তা, তারই পাশাপাশি সুর চড়ালেন কমিশনকে নিয়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কেন এখনো কমিশন দেয়নি? সুপ্রিম কোর্টের ডেডলাইনের পরেও সংশয় তালিকা প্রকাশ নিয়ে। হিয়ারিং হয়রানি, আর সেই হয়রানিতে বিভিন্ন জায়গায় দেখেছি বিক্ষোভ। এই যে হিয়ারিং করাচ্ছেন কারা? নির্বাচন কমিশনের প্রতিনিধি। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে কারা করাচ্ছেন হিয়ারিং? বুথ লেভেল অফিসার যাদের বেছে নেওয়া হয়েছে। এই বুথ লেভেল অফিসাররা মানুষের কাছে যাচ্ছেন, ফর্মও তারা দিয়েছেন, ফর্ম জমাও নিয়েছেন তারা, হিয়ারিংয়ের জন্য নোটিশও দিতে যাচ্ছেন তারা। যখন মানুষ হয়রান হচ্ছেন তখন স্বাভাবিকভাবেই অনেকের ক্ষোভ গিয়ে পড়ছে ওই বিএলওদের উপরেই। কোচবিহারের দিনহাটার গীতালদহে সেই ক্ষোভেই কি বিএলওর উপর একের পর এক ক্ষোভ? দিনহাটায় গীতালদহে একেবারে সীমান্ত ঘষা এলাকা গীতালদহ, সেখানে বিএলওর উপর হামলা। ইতিমধ্যেই অধিকাংশ নোটিশ সার্ভ করছেন এবং সার্ভ করা হয়ে গিয়েছিল। 5টি বাড়িতে নোটিশ দেওয়া বাকি ছিল, সেটাই দিতে যখন যাচ্ছিলেন সেই সময়ই এক ব্যক্তি তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থলে তিনি পড়ে যান এবং আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তবে কি কারণে ওই ব্যক্তি তাকে আঘাত করলো তা নিয়ে কিন্তু যথেষ্টই ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ওই বিএলও, আক্রান্ত বিএলও যেটা জানিয়েছেন যে ওই ব্যক্তি সম্ভবত তার উপর ক্ষোভ ছিল নোটিশ সংক্রান্ত, সে কারণেই হয়তো তাকে তার উপর আঘাত করেছে। ধন্যবাদ শুভঙ্কর। হিয়ারিং ছিল 24 তারিখ আমার বুথের। ওখানে এক দুষ্কৃতী ছিল, সে আমার ভিলেজেরই, তার হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। এটা তো বিএলওর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। কালীঘাটে দুর্ঘটনা হয় রাস্তায়, সেই দুর্ঘটনায় এক বাইকের ধাক্কায় এক বৃদ্ধের হাড় পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়। এসএসকেএমে অ্যাডমিশন তো হয়ে গেল, কিন্তু তারপরেও দেখা গেল 12 ঘন্টা ওই ট্রমা কেয়ার সেন্টারেই পড়ে রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর আর কোনো চিকিৎসা তার হয়নি। আমরা এই খবর দেখানোর পর তারপরে দেখা গেল না, তার চিকিৎসার ব্যবস্থা হলো, কিন্তু তার আগে 12 ঘন্টা কেটে গিয়েছে। 12 ঘন্টা কেটে গিয়েছে ট্রমা কেয়ারেই। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই যে মাঝের 12 ঘন্টা চিকিৎসা পেলেন না উনি, কারণ কি? একদমই, ট্রমা কেয়ার সেন্টারে কার্যত একটা চক্রের অভিযোগ করছেন ওই পরিবারের যারা সদস্য তারা। কারণ ঘটনা যেটা ঘটেছে যে তাদেরকে ট্রমা কেয়ার সেন্টারে রাত 10টার সময় যখন নিয়ে আসেন তখন প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর তাদেরকে একটি ভিজিটিং কার্ড দেওয়া হয়, অর্থাৎ অ্যাডমিট করে যে ভিজিটিং কার্ড দেওয়া হয় রোগীকে দেখার জন্য, সেটাও দেওয়া হয়। শুধুমাত্র তাতে বেড নাম্বার ছিল না। এবং যখন একজন চিকিৎসক পরিচয় দিয়ে একজন তাদের কাছ থেকে সেই কার্ডটি, অর্থাৎ সেই ভিজিটিং কার্ডের সঙ্গে থাকা যে প্রেসক্রিপশন, যেটি টিকিট করতে লাগে প্রথমেই রোগীকে দেখাতে, সেই টিকিটে তিনি বেড নাম্বার লিখে দেবেন বলে নিয়ে যান। কিন্তু তারপর আর তিনি ফিরে আসেননি। তারপর সেই কর্তৃপক্ষ তাদেরকে চাপ দিতে থাকে যে রোগীকে নিয়ে চলে যান, এখানে চিকিৎসা হবে না, তার অপারেশন প্রয়োজন, যদি 24 ঘন্টার মধ্যে অপারেশন না হয় তাহলে পা বাদ যেতে পারে, এরকম নানান কথা সেখান থেকে বলা হয়। কিন্তু তাদের দাবি যে তাদের যেহেতু ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে, চিকিৎসা এখানে সম্পূর্ণ না হলে কেন তাদেরকে ভর্তি করা হলো, ভিজিটিং কার্ড দেওয়া হলো।
এই অভিযোগ তুলে তারা অভিযোগ তোলেন এবং তারপর যখন মিডিয়াতে সম্প্রচার হয় তারপর তৎপর হয় এসএসকে কর্তৃপক্ষ এবং তাদেরকে ভর্তির প্রক্রিয়া নতুন করে শুরু করা হয় এবং ট্রমা কেয়ার সেন্টারে তার এই মুহূর্তে চিকিৎসা চলছে, তাকে ভর্তি করা হয়েছে, বেড দেওয়া হয়েছে এবং সর্বোপরি চিকিৎসা চলছে, কিন্তু মাঝের যে 12 ঘন্টা কেটে গেল সেই 12 ঘন্টায় বড় ক্ষতি হয়ে যেতে পারতো। হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলেছে। নিউজ 18 বাংলা রিপোর্ট করার পর আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের সাথে দেখা করেছেন এবং দেখা করার পর উনি বেডের ব্যবস্থা করে দিয়েছেন, অ্যাসিওর করেছেন। যে টিকিটটা সকাল থেকে মিসিং ছিল, ভোর রাত্রিরে ডাক্তারের হাতে দেওয়ার পর মিস হয়ে গেছিলো, আমাদেরকে আবার নতুন করে টিকিট করে আনতে বলেছে। সেটা করে আমরা অলরেডি জমা করতে গেছি, বেড অ্যালার্ট করা হয়েছে, বেড নাম্বার দেওয়া হয়েছে আমাদেরকে। প্রথমের দিকে একসময় মেট্রো রিটার্ন টিকিট ছিল, কিন্তু প্রায় 15 বছর হয়ে গেল মেট্রো রিটার্ন টিকিট বন্ধ হয়ে গেছে। নতুন করে মেট্রো রিটার্ন টিকিট ফিরে এলো, যদিও পরীক্ষামূলকভাবে। 2011-এ মেট্রোয়ে স্ট্রিপ টিকিটের বদলে টোকেন দেওয়া শুরু হয়েছিল, তারপরে টোকেনের রিটার্ন টিকিট দেওয়া বন্ধ করে দেয় মেট্রো। আর এবার কিউআর কোড টিকিটে রিটার্ন জার্নি পরীক্ষামূলকভাবে চালু করা হলো আজ থেকেই। মেট্রো রিটার্ন টিকিট চালু হলো পরীক্ষামূলকভাবে, কিউআর কোড টিকিটে রিটার্ন জার্নি। রিটার্ন টিকিটের জিনিসটা আমি আপনার কাছ থেকেই প্রথম জানলাম, তবে হ্যাঁ সুবিধা তো অবশ্যই হবে। পার্সোনালি আমি যতদিন এটা এসছে ফিচারটা যে অ্যাপ থেকে কাটতে পারো, তারপর থেকে আমাকে লাইনে আর দাঁড়াতে হয়নি, সেটা খুবই ভালো হয়েছে। রিটার্নটা আরও সুবিধা হলো, কারণ পরের বারে এসে আমি ভুলে যেতাম যে টিকিটটা আমাকে কাটতে হতো, সেটা আর হবে না। আসার সময় অফিস টাইমে অনেকটাই ভিড় হয়, তো তার জন্য আমার মনে হয় এটা ভালো ইনিশিয়েটিভ যদি একসঙ্গে করা যায়। প্রায় 15 to 20 মিনিটস তো বাঁচবেই মিনিমাম। মানে আমাকে যদি ফিরতে হয় সেম রুটে, তাহলে আমি রিটার্ন টিকিট কাটলে আমার অসুবিধা নেই, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, ভিড় হলেও অসুবিধা হবে না। টিকিটের জন্য লাইন দেওয়াটা খুব মুশকিল। এ তো নিশ্চয়ই কমফর্টেবল হবে, লাইন দেওয়া থেকে বেটার। সময় কতটা বাঁচবে বলে মনে হয়? অনেকটা বাজে সময়টা, 10 মিনিট লাইন দেবো তার থেকে তো মাচ বেটার। আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেজ করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না, ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল। একটা আই কার্ড দেখাই আপনাদের, আই কার্ড, প্রথম ছবি আই কার্ডটা দেখাই আপনাদের একবার। এ দেখুন, লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, তারপরে নাম, ডেজিগনেশন ডিরেক্টর, লেভেল 17, তারপরে কোড টোড রয়েছে। দেখে কোনো মতে কোনো সন্দেহ হওয়ার জায়গা নেই। এই কার্ডটা নিয়ে একজন বিভিন্ন স্কুলে ঢুকে স্কুলের টিচারদের প্রণাম করছেন, বলছেন যে তিনি ছাত্র ছিলেন, এরপরে তিনি এই স্কুল থেকে বেরিয়েছেন, বেরিয়ে পরবর্তীকালে তিনি ইনকাম ট্যাক্সের অফিসার হয়েছেন। শিক্ষকদের প্রণাম করতে এসেছেন। এই যে না, মুখ যেখানে ঢেকে নিয়ে যাচ্ছেন তিনি, মুখ ঢেকে যাচ্ছেন যেখানে। সরকারি অফিসার, আসলে সরকারি অফিসার নয়, 16 বছরের এক পড়ুয়া। এই পড়ুয়া সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে 40,000 টাকা হাওয়া করে দিয়ে 3টে গাড়ি ভাড়া নিয়েছে। তার মধ্যে একটা গাড়িতে আবার নীল বাতি লাগিয়ে দিয়েছে, কয়েকজন সিকিউরিটি গার্ড নিয়ে চলে গেছে স্কুলে। কি না, সে নাকি আয়কর দপ্তরের বড় অফিসার। সরস্বতী পুজোর দিন, সেই দিন আনন্দ করার দিন, ছাত্রছাত্রীরা পড়ুয়ারা আনন্দ করে। আরও একটা দিন আনন্দ করে, সেটা হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা থাকে যেদিন, সেদিন গোয়াজ লাইক থাকে, যেমন খুশি সাজো। তো সেই যেমন খুশি সাজোটা বোধহয় এইখানেই সেজে ফেলেছে এই ছাত্র। কারণ কি, কি মজা করার জন্য স্কুলে গিয়ে বলে বেড়াচ্ছে সে আয়কর দপ্তরের বড় অফিসার, সরকারি অফিসার, সঙ্গে আবার বাউন্সার, বডিগার্ড। আচ্ছা, যে সংস্থা থেকে গাড়ি নিয়েছিল ওই ছাত্র, সেই গাড়ির ড্রাইভার কি বলছেন শুনুন।
হাবড়াসানগরে স্কুলে যাবো, জানি যে ভাড়া করেছে লোকাল ভাড়া, ঠিক আছে। এবার সকালবেলা গিয়ে দেখছি ওখানে বাউন্সার টান্সার এসছে, তা বললো যে মনে হয় বাবা বা মা কেউ অফিসার আছে, ঠিক আছে। তারপর তো পরে শুনতে পাচ্ছি যে পুরো ভুয়োকে তো স্কুল থেকে জানতে পারছি, ঠিক আছে। এবার নীলবাতি লাগানোর পর এবার যখন আমরা জানতে মানে যেই গাড়িতে লাগিয়েছিল, আমাদের সব গাড়িতে লাগায়নি, একটা গাড়িতেই লাগিয়েছিল। কটা গাড়ি ছিল? 4টে গাড়ি ছিল। নীলবাতি মানে জাস্ট ওর বাড়ির থেকে বেরিয়ে কল্পতরু ক্লাব অব্দি গেছিল, তখনই যখন জানতে পেরেছে মনে হয় তখনই খুলে ভিতরে রেখে দিই। আর নিরাপত্তারক্ষীদের সংস্থা থেকে 4 জনকে ভাড়া করা হয়েছিল বাউন্সার, তারা কিছু টের পাননি। ভিআইপিদের আমরা সিকিউরিটি দিই, চাই নেতা মন্ত্রী এমএলএ এমপি বা বড় বিজনেসম্যান। তো এইখানে আমার কল এসেছিল কোনো ইনকাম ট্যাক্সের অফিসার তার প্রোটেকশনে যাওয়ার জন্য। তাই এদের যে ফ্রড বা এরা যে এইভাবে নিজেকে বলে আমাদেরকে ডেকেছেন আমরা জানতাম না, এই জানার পর আমার খুব দুঃখ প্রকাশ করছি। মানে আপনার যখন গাড়িতে উঠেছে আপনার তো সন্দেহ হওয়া হ্যাঁ, সন্দেহ তো আমি করেছি। উনি বললে আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার, আমি দুটো ঠাকুর দেখে আসবো, এসে তারপর আমি নেমে যাবো, আমার বাবা আসবে, আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার। নীলবাতি লাগানো গাড়িতে করে বাউন্সার নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই পড়ুয়া, কিন্তু 3 নম্বর স্কুলে যেতে না যেতে সেখানকার প্রধান শিক্ষক ধরে ফেললেন না কোথাও একটা গড়বড়। শুনুন। তার যা কথাবার্তা আমি শুনছি এখানে পুরোটা অসঙ্গতিপূর্ণ। তার অনেক সিকিউরিটি গার্ড, একটা তো নয়, প্রচুর। তো আমরা সেই অর্থে প্রথমে কিছু করে গেলেন, তুই কি ব্যাপার, তুই কি না বলে আমি চাকরি পেয়েছি বড় একটা ইনকাম ট্যাক্স অফিসার, শুধু তাই না আরো তার সঙ্গে জুড়ে অনেক কথা বললো। ও ক্লাস 9-এ পরীক্ষা দিয়েছে গত সেশনে, এবারে 10-এ ওঠার কথা। অনেকে এর মধ্যে আবার পিএইচডিও করেছে বলছে, সেটা কি করে সম্ভব হয় আমার তো কোনো মাথায় আসছে না। আমার তো খুব মনে হচ্ছে যে মানসিকভাবে মনে হয় ও একটু অসুস্থ। পাকিস্তান খাইবার পাখতুনখোয়া একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, নাচ গান চলছে, দেখুন জম্পেশ নাচ গান চলছে, ভালো করে দেখুন এবং শুনুন। বুঝুন, হঠাৎ করেই বিস্ফোরণ, এই বিস্ফোরণে ছাদ ধসে পড়ে, 7 জন নিহত, 25 জনের উপর আহত। বিস্ফোরণ কিভাবে? মনে করা হচ্ছে আত্মঘাতী জঙ্গি হামলা। কারা করল? সন্দেহ তেহরিকি তালিবানের হামলা।